প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আলোচনায় দর্শকদের মুখোমুখি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আপনাকে স্বাগত। এছাড়া আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভি ফেসবুক পেজেও। চাইলে আপনারা সরাসরি আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, অথবা আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে মন্ত্রী মহোদয়, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আমরা দেখতে পেলাম যে রেকর্ড পরিমাণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তো সব মিলিয়ে আপনি একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন, যে একটা ডেটও আপনি দিয়েছিলেন যে ডেঙ্গু প্রতিরোধ হবে, কিন্তু সেই অবস্থাটা কত দূর গেছে আসলে? 15 আগস্টের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের আহ্বান আপনি জানিয়েছিলেন, সেটা কতখানি সফল হয়েছে? আজ 257 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাহলে পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে, এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তাজুল ইসলাম এমপি। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড এবং বাঙালি জাতির জন্য একটা অত্যন্ত বেদনা বিধুর মাস। তাই আমি জাতির জনক এবং তার পরিবারের, যারা নাকি 15 আগস্টে এর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এর স্বপ্ন দেখেছেন, যখন নাকি এদেশে শতকরা 70-80% মানুষে 3 বেলা খেতে পারতো না, যখন মানুষের শিক্ষার হার ছিল অত্যন্ত নতজানু, যোগাযোগ ব্যবস্থা বলতে অত্যন্ত নাজুক অবস্থা ছিল, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত সকল বিবেচনায় বিদ্যুতায়ন, মানুষের মৌলিক চাহিদাগুলো একেবারেই জি। মানুষের কল্পনার বাইরে ছিল। এবং সেগুলা কেন হবে না, এই ধারণাটার কারণেই বঙ্গবন্ধু সেদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এবং সে সংগ্রামের বিনিময়ে সর্বশেষ উনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, গোটা জাতিকে আহ্বান করেছেন স্বাধীনতা যুদ্ধ করার জন্য। সেদিন আমরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ রক্ত 30 লক্ষ লোক জীবন দিয়ে দুই রকম আবন ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু তার জীবন দশায় 3.5 বছর স্বল্প সময়ে ধ্বংসপ্রাপ্ত দেশটাকে একটি মর্যাদাপূর্ণ জায়গায় নেওয়ার মতন অনেক, আমরা অর্থনীতির অনেকগুলা ইন্ডিকেটর বিশ্লেষণ করলে দেখবো যে অনেক অগ্রগতি হয়েছে, যেটা পাকিস্তানের 25 বছরও হয়নি। তো তারপরও আমাদেরকে এরকম নিয়তি আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসছে যে বঙ্গবন্ধুকে হারিয়ে বাংলাদেশ পথ হারিয়েছে, এবং শেষ পর্যন্ত তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ পথের দিশা পায়। আজকে আমরা অনেক সমস্যার সমাধান যেমনি করেছি, কিছু কিছু সমস্যা আমাদের সামনে আছে, এবং কিছু কিছু দুঃখজনক ঘটনায় ঘটছে। আজকে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর স্বাভাবিক জীবনযাত্রা যেখানে নাকি একেবারেই অকল্পনীয়ভাবে বিপর্যয় হয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশও সেই ক্ষতির বাহিরে নয়। এরই মধ্যে আমাদের, আপনি ডেঙ্গুর কথা উল্লেখ করোনার করেছেন, সঙ্গে আবার ডেঙ্গু যুক্ত হয়েছে। জি। ডেঙ্গু যুক্ত হয়েছে। তো এইটাও আমাদের জন্য একটা বেদনাদায়ক বিষয়। যে আমি এটার সম্বন্ধে এর আগেও কয়েকটা চ্যানেলে কথা বলেছি, তবু আজকেও একটু বলি। আমরা, আমাদের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং জনগণ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবো। নেত্রী শেখ হাসিনা এই জনগণকে নেতৃত্ব দেওয়ার কারণে আজকে খাদ্য ঘাটতি, বিদ্যুতায়ন, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ মাথা পিছু আয় $2,227 উন্নতি হয়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জনগণকে যদি আমাদেরকে ভুল বুঝে যে আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে মানুষের জন্য ক্ষতিকর, এবং আমরা যারা কাজ করি আমরা তখন সেই কাজটাও সফল করাটা কঠিন। যার জন্য ডেঙ্গুর কথা যদি আমি বলি, এডিস মশার বাহিত রোগ হলো ডেঙ্গু। সারা পৃথিবীতে 100 মিলিয়ন থেকে 400 মিলিয়ন পর্যন্ত প্রতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, অর্থাৎ 10 থেকে 40 কোটি মানুষ। এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট। আচ্ছা, তো এটা সারা পৃথিবীর সর্বত্রই কম বেশি আছে।
আমাদের বাংলাদেশে আমরা 2019 সালে এটার সিভিয়ারিটিটা ফেস করেছি, এবং আমাদের এশিয়ান দেশ, সিঙ্গাপুর উন্নত দেশ, তারা 2019 সালে যেমনি সিভিয়ারিটি ফেস করেছে, তেমনি 2020 সালেও তারা 37,000 লোক তাদের সেখানে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে। মালয়েশিয়াতে জুলাই মাসে আপনার 45,000 লোক আক্রান্ত হয়েছে, 2,25,000 লোক ফিলিপাইনে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে ভিয়েতনামে 21 তারিখে জুলাই মাসের আমার কাছে রিপোর্ট হলো যে তাদের কাছে 37,000 লোক আক্রান্ত আছে। থাইল্যান্ডে গত বছর প্রায় 30,000 70,000 লোক আক্রান্ত হয়েছে, অনেক মৃত্যুবরণ করেছে। কিন্তু এখন আমি এই চিত্রটা তুলে ধরার উদ্দেশ্যটা হলো যে জনগণ জানে আসলে শুধুমাত্র এটা বাংলাদেশের সমস্যা তা নয়, জি। এটা বিশ্বময় সমস্যা। তো আপনার যে ঘোষণা ছিল সেইটা সম্পর্কে যদি বলেন, যে 15 আগস্টের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের আহ্বান আপনি জানিয়েছিলেন, সেটা কতখানি সফল হলো, জি, কতখানি আমাদের গ্যাপটা রয়ে গেছে যদি একটু বলেন। রুবাই সাহেব, আমি জি। হ্যাঁ বলতেছি। তো এরপরে এটা নিয়ে আমরা 2019 সালে সিভিটাকে মাথায় নিয়ে 2020 সাল পুরা আমরা এটা, এই যে আপনাদের কবিরুল বাশার এখানে আছে এবং আরো অন্যান্য এন্টামোলজিস্ট সহ বিশেষজ্ঞদেরকে সবাইকে নিয়ে, বিভিন্ন পেশার এবং যারা স্টেক হোল্ডার আছে, কন্ট্রিবিউটার সবাইকে নিয়ে বিভিন্ন আলোচনা করে আমরা পথ নকশা তৈরি করেছি। এবং সেই পথ নকশা অনুযায়ী 2020 সাল আমাদের কাছে খুব বেশি বেদনাদায়ক ছিল না, কিন্তু এবার আবার আমরা লক্ষ্য করছি এটার মাত্রাটা একটু বেশি। এর পিছনে একটা বড় কারণটা হলো যে ঈদের সময় মানুষ বাড়িঘর ছেড়ে সবাই চলে গেছে, শ্রমিকরা নির্মাণাধীন বাড়ি বিল্ডিংগুলো পরিত্যক্ত হিসাবে চলে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে যেসব স্ট্যাগন্যান্ট ওয়াটার, রেইন ওয়াটার যেটা ফল হয়েছে সেটা সেখানে বেঁধে জমা ছিল, সেখান থেকে এটা সিভিয়ারিটিটা আবার এটা আরো গ্রোম আপ হওয়ার সুযোগ পেয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমি কিছুদিন আগে সবাইকে অংশগ্রহণ করাইতে হবে। এখানে গত জানুয়ারি থেকে আমরা 2টা টিভিসি চালাচ্ছি যে মানুষকে সচেতন করার জন্য। এখানে কিন্তু সারা পৃথিবীর কোনো দেশে কোথাও তারা এটা কন্ট্রোলে, কেউ তো ইলিমিনেট করতে পারে, নিঃশেষ করতে পারে নাই, তারা কন্ট্রোল করেছে বিকজ অফ পার্টিসিপেশন অফ দ্য কমন পিপল। তো আমাদের কমন পিপল পার্টিসিপেশনটাকে এনশিওর করার জন্য টিভিসি ছাড়াই মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে। আমি প্র্যাকটিক্যালি যাইয়া মাঠে ময়দানে কাজ করেছি, এবং গত কিছুদিন আগে আমাদের দক্ষিণের মেয়র কাউন্সিলরদেরকে সবাইকে সমবেত করেছে, মেয়রের নেতৃত্বে আমাকে ইনভাইট করেছে, আমি সেখানে গিয়েছি। তো আমরা একটা সিরিয়াসলি কথাবার্তা বলে মেয়র কাউন্সিলররা যাতে নাকি মাঠে ময়দানে কাজ করে, এরকম একটা তারা আমাকে অঙ্গীকারও করেছে, এবং আসলে তারা মাঠে ময়দানের পর থেকে নেমেও গেছে এবং কাজও করছে। এবং আমার একটা কর্ম পরিকল্পনা, এখন বলতে গেলে আপনার হয়তো সময় কভার করবে না, একটা পুরা কর্ম পরিকল্পনা প্রণয়ন করা আছে এবং সেটা অনুযায়ী কাজও করছে। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনি সঙ্গেই থাকুন, আমি আপনার কাছে আসবো, আরো প্রশ্নে আসবো। ডক্টর কবিরুল বাশার, আপনি যদি একটু বলেন যে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে আমাদের ডেঙ্গু পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং আমাদের ঘাটতি কোথায় আসলে? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে, সুন্দর করে বলছিলেন। আসলে আপনারা জানেন যে এডিস মশার 2টি প্রজাতির মাধ্যমে ডেঙ্গু হয় এবং এই এডিস মশা জন্ম হয় পাত্রে জমা পানিতে। এখন ঘাটতিটি আমি বলছি যে কোথায় আসলে ঘাটতি, এই পাত্রে জমা পানি। এখন পাত্র কয়েক রকম হয়, একটি হচ্ছে ছোট পাত্র, আরেকটি হচ্ছে বড় পাত্র। ছোট পাত্র যেগুলো আছে, ছোট ছোট ধরেন পাত্র যেগুলিকে উল্টিয়ে দেওয়া যায়, আর কিছু পাত্র আছে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট অথবা লিফটের গর্ত, ইট ভিজানোর চৌবাচ্চা, এগুলোকে আমরা উল্টিয়ে দিতে পারি না। তাহলে 2 ধরনের পাত্র আছে, যদি আমরা বলি একটিকে উল্টিয়ে দিতে পারি আর একটিকে উল্টিয়ে দিতে পারি না। যেগুলো এই পাত্রগুলোতে পানি জমাটাই হচ্ছে মূল আমাদের ক্ষতির কারণ। এখন এই পাত্রগুলোকে ম্যানেজমেন্ট করাটা কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি। এখন এই পাত্রগুলো ম্যানেজমেন্ট আমরা যদি ডেঙ্গু শুরু হওয়ার আগে আমরা করতে পারতাম, যখন বৃষ্টি শুরু হয়নি, বর্ষাকাল যখন শুরু হয়নি, তখন থেকে যদি আমরা এই যে তোড়জোড় বা যে প্রোগ্রামটি আমরা এখন দেখছি, সেই প্রোগ্রামটি কিন্তু আমাদের সারা বছর ব্যাপী চলমান থাকতে হবে। এই যে প্রোগ্রামটি মন্ত্রী মহোদয় নিজেও জানেন, এটি যে মন্ত্রী মহোদয় যে আরেকটি পরিকল্পনা মন্ত্রী মহোদয় নিজেও করছেন, সেই পরিকল্পনায় আমরা সম্পৃক্ত আছি, মন্ত্রী মহোদয়কে পরামর্শ দিচ্ছি। সেই পরিকল্পনাটি হচ্ছে সারা বছর ব্যাপী এই এডিস মশা নিধনের পরিকল্পনা এবং কার্যক্রম, শুধুমাত্র পরিকল্পনা নয়, সাথে কার্যক্রম থাকতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি জানেন যে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়। পাত্রে জমা পানি, এখন সেদিন একটা নগরবাসী, আমার বাড়িতে আমার ঘরে যদি কোনো পাত্রে জমা পানি থাকে, আমার বাড়ির আঙিনায় যদি কোনো পাত্র জমা পানি থাকে, সেই পাত্রটি পরিষ্কার করার দায়িত্ব যদি আমি নেই, আবার
যেই জায়গাটি রাস্তাঘাট, ওপেন স্পেস, সরকারি বেসরকারি স্থাপনা, সেই জায়গায় পাত্রগুলো পরিষ্কারের দায়িত্ব অবশ্যই সিটি কর্পোরেশনের। এই দুইটা পক্ষ যখন অ্যাক্টিভ হবে আমাদের এখানে, তখনই কিন্তু এখানে আমাদের সফলতা আসবে। 15ই আগস্ট, আমাদের এই আগস্ট মাস জাতির জনক এই মাসে মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন ঘাতকেরা তাকে। আমাদের মানে এই মাসে আমি একটি এক্সাম্পল দিতে চাই, যেটি হচ্ছে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ এর সাধারণ জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে কিন্তু 9 মাসে পৃথিবীর ইতিহাসে একটি দেশের স্বাধীনতা অর্জন হয়েছিল, স্বাধীনতা আমরা পেয়েছিলাম। ঠিক এই এডিস মশা নির্মূল অভিযানে কোন একজন নেতার ডাকে জনগণকে সাড়া দিতে হবে, জনগণকে সম্পৃক্ত হতে হবে, শুধুমাত্র সাড়া না, সম্পৃক্ত হতে হবে। আমাদের মন্ত্রী মহোদয়কে কিন্তু আমি স্থানীয় সরকারের, আমি আগের কোন মন্ত্রীকে আমি দেখিনি যে মন্ত্রী রাস্তাঘাটে নেমে এডিস মশা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেছে। এই মন্ত্রী মহোদয়কে কিন্তু আমি দেখেছি। মন্ত্রী মহোদয়, মেয়র মহোদয়দের সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু আমাদের আপনি তো একটু আগে বললেন এটা সারা বছর ধরে হতে হবে, এই বর্ষাকাল শুরু হওয়ার আগে, সেই সময় হয়নি কেন? আমি বলছিলাম এটা তো ঘাটতি যে এই আছে। সদিচ্ছাটা- তাহলে এই সমালোচনা তো মন্ত্রী মহোদয়কে করতে হবে, সিটি কর্পোরেশন মেয়রকে করতে হবে। হ্যাঁ। শুধু প্রশংসার জন্য হ্যাঁ, কিন্তু এই আলোচনাগুলো না। মন্ত্রী মহোদয় কিন্তু আমি শুনেছি উনি শুনতে চায়, আমাদের নেগেটিভ ব্যাপারগুলো, ত্রুটিগুলো শুনতে চায় উনি। আমি সেটাই আপনি বলছি যে বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর, আপনাকে অ্যাপ্রিশিয়েট করা কিন্তু আপনার কাজ না। আপনি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, সো দ্যাট মন্ত্রী মহোদয়রা, সিটি কর্পোরেশন মেয়ররা যেন কাজগুলো করতে পারে, তাহলে কাজে লাগবে জিনিসটা। যে এই সদিচ্ছাটা যেটি আমি বলছিলাম, সারা বছর ধরে কেন হয়নি? এই সদিচ্ছাটা যেন আমাদের সারা বছর ব্যাপী থাকে এবং আমরা যেন অন্য সময় এটা ভুলে না যাই। অনেক ধন্যবাদ আপনাকে মন্ত্রী মহোদয়। যদি বলেন যে সারা বছর ধরে কেন হয় না? না, আসলে এটা সারা বছর হয় না, এই কথাটা একেবারে ঠিক না। আমরা একটা স্লোগানে বানাইছি, জানুয়ারি থেকে ডিসেম্বর মশা নিধন বছরভর, মশা নিধন বছরভর, জানুয়ারি থেকে ডিসেম্বর, বেটার নো মান্থ হ্যাভ বিন আনঅ্যাটেন্ডেড। অর্থাৎ কখনো আপনার খুব সিভিয়ার ছিল অথবা খুব বেশি অ্যাক্টিভ ছিল, কি কোনো কিছু কম অ্যাক্টিভ ছিল। এখন কিন্তু এডিস মশা কিন্তু এই সিজনে হয়। আচ্ছা, এখানে একটা কথা আসতে পারে, সোর্স আইডেন্টিফাই অ্যান্ড রিডাকশন, জি, কবির বাসার সাহেবরা বলবেন হয়তো, কিন্তু সোর্স আইডেন্টিফাই এবং রিয়াকশনের জন্য এটাও আমরা হেলথ মিনিস্ট্রি সহ আমরা কালেকটিভলি কাজ করছি। তো সেখানে তারা আমাদেরকে সে সমস্ত কোথায় কখন কোন কোন এলাকাতে বেশি হতে পারে তারা বিভিন্ন স্টাডি করে এবং সে সমস্ত স্টাডি রিপোর্টগুলো আমাকে যেন প্রোভাইড করে। আমার মন্ত্রণালয়ে মশক নিধন একটা একটা ছোট্ট একটা সেল আছে এবং সেই সেল এগুলো সংগ্রহ করে। কিন্তু এটা আমার তো মনে হয়, যেমন আমি যদি এখানে আই এম নট টেকিং এনি অ্যাডভান্টেজ অফ গিভিং দ্য রেফারেন্স অফ আদার কান্ট্রি। যেমন সিঙ্গাপুর নিশ্চয়ই সেখানকার লিটারেসি রেট অনেক হাই, তাদের টেকনোলজি হাই, কিন্তু সেখানেও তারা কিন্তু এগুলোকে পেস করতেছে। এখন তারা করছে বলে আমাদের এখানে মৃত্যুবরণ করতে হবে অথবা আক্রান্ত হইতে হবে আমি এটা বলছি না, বাট উই আর গিভিং আওয়ার হোল হার্টেড এফোর্ট। মন্ত্রী মহোদয় আরেকটা যদি বলেন যে উন্নয়ন প্রকল্পগুলোর যে পানি জমে, এডিস মশার আবাসস্থল তৈরি হচ্ছে, খোদ মেয়ররা কিন্তু এটা বলেছেন, তাহলে এই ব্যাপারে ব্যবস্থাটা এখন কি নিয়ে আছে? কারণ আপনি বলেছেন বড় বড় উন্নয়ন প্রকল্প কিন্তু এখনো চলছে, আসলে চলমান, বাংলাদেশ সেই দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এর মধ্যে দিয়ে মেয়র সাহেবদের এরিয়া হলো সিটি কর্পোরেশন এরিয়া, যেমন মনে করেন যে আমাদের ডিওএইচএস গুলা আছে, আমাদের সিভিল এভিয়েশন আছে, ক্যান্টনমেন্ট বোর্ডের এলাকা আছে, তারপরে দিয়ে রেলওয়ে সহ আর বিভিন্ন ধরনের এলাকা আছে, যার জন্য আমি ওদেরকে সবাইকে নিয়ে মিটিং করেছি। এখন তারা নিয়ন্ত্রণ করে। এখন এক্স্যাক্টলি যদি আমি কথা বলি যে আমাদের মেয়ররা যতটুকু কাজ করছেন, যেমন আমাকে দুই মেয়র আমাকে প্রতিদিন আপডেট করে, টেলিফোনে আমার সাথে কথা হয়, উইর এক্সচেঞ্জিং আওয়ার ভিউর ফাইন্ডিং অ্যান্ড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট দে ডিড। তো এখানে দেখা যায় রেলওয়ের জায়গা আছে, কোথায় কোথায় দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাতে আমরা একটু আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাই না। তো সেগুলো আমি কিন্তু মিটিং করে কিন্তু সিভিল এভিয়েশনকে সিরিয়াসলি কথা বলেছি যে দে হ্যাভ টু ডু ইট, আদারওয়াইজ দে হ্যাভ টু অ্যালাউ সিটি কর্পোরেশন অন সার্চ টু ডু দ্যাট। অনেক ধন্যবাদ ডক্টর কবিরুল। যদি বলেন যে ওষুধের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মশা মারার যে ওষুধ ছিটানো হচ্ছে, বলা হচ্ছে তাতে মশা মরছে না, এই ব্যাপারে আপনার বক্তব্য কি কীটতত্ত্ববিদ হিসেবে? এইটার উত্তর দেওয়ার আগে আমি একটা ভুল সংশোধন করে দেই। উন্নয়ন প্রকল্পের যে জায়গাগুলো আছে, একটি জিনিস সবাইকে জানাতে চাই যে এডিস মশা জন্মাবে যদি নিচে মাটি থাকে, তাহলে কিন্তু সেখানে এডিস মশা হবে না, এটি একটি সাইন। তো উন্নয়ন প্রকল্পে যেখানে নিচে মাটি আছে, গর্ত করা হয়েছে, ধরেন মাটির গর্ত, সেখানে কিন্তু কখনোই আপনি এডিস মশা পাবেন না, সেখানে হবে কিউলেক্স মশা।
তাই ওইখানে এডিস মশাকে ওইটার রেফারেন্স দিয়ে এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে যেন আমরা ভিন্ন দিকে পরিচালিত না করি। এবার আসি আপনার কীটনাশকের বিষয়টি। এখানে আমি একটু কারেকশন করে দিতে চাই, এই বিষয়টি এটি ঔষধ নয়, এটি কীটনাশক। কারণ এটি ঔষধ ব্যবহৃত হয় চিকিৎসায়, আর কীটনাশক ব্যবহৃত হয় কোনো কিছু মারার জন্য। এটি কীটনাশক। এই কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, কারণ একটি কীটনাশক যখন কোনো একটি দেশে 5 বছর ইউজ হয়, 5 বছর ব্যবহৃত, তখন সেই কীটনাশকটি সহনশীল হয়ে যায়। এটা স্বাভাবিক একটি বিজ্ঞান। এখন এই জন্য আমাদের কোন একটি কীটনাশক যদি আমরা দেখি আমাদের দেশে 5 বছর ব্যবহৃত হয়ে গেছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে 5 বছর হয়ে গেলে আমাদের কীটনাশককে পরিবর্তন করতে হবে। কীটনাশকের কার্যকারিতা আবার আমাদের তো এটা কতদিন ব্যবহৃত হয়েছে, যে চট্টগ্রামে যে প্রশ্ন হচ্ছে, যদি আপনি স্পেসিফিক উত্তর দেন। আর মানুষের ভাষায় কথা বলতে হয় তো, মানুষ এই ওষুধ মারার ওষুধই বলে, মশা মারার ওষুধই বলে। যেহেতু টেলিভিশন মিডিয়া, আমি কমিউনিকেশন ছাত্র, মানুষের ভাষায় কথা বলতে হয়। এই টেকনোলজিক্যাল টার্ম জার্গন ব্যবহার করে মানুষের থেকে চিন্তাগুলোকে দূরে নেওয়ার পক্ষে আমরা না, মানুষের ভাষায় কথা বলতে হয়, সো দ্যাট মানুষ বুঝতে পারে। এখন যদি আপনি বলেন যে এই মশা মারা ওষুধ, আমি আবারও বলছি যে কত বছর ব্যবহৃত হচ্ছে, 5 বছর পেরিয়ে গেছে কিনা, এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে কিনা, চট্টগ্রামে যে অভিযোগটি এসছে, পেপার অনেক রিপোর্ট এসছে। হ্যাঁ, টিটানসিডিক্লোরোফেন যেটি ব্যবহার করতে, সেটি 5 বছরের বেশি হয়ে গেছে। এই জন্যই কোন একটি কীটনাশক যখন ব্যবহৃত হয়, তখন মাঝে মাঝেই এর মানে সহনশীলতা, যেটাকে ইংরেজিতে বলে রেজিস্ট্যান্স, এটিগুলো পরীক্ষা করতে হয়। হ্যাঁ, মন্ত্রী মহোদয়ের কাছে এরকম একটি প্রস্তাব কিন্তু আমি নিজেই দিয়েছি, যে কীটনাশক ব্যবহৃত হবে সেই কীটনাশকের পরীক্ষামূলক পরীক্ষা যেন নিয়মিতই করা হয়, যে আমরা যে কীটনাশকটি ব্যবহার করছি সেটি আমাদের নিজেদের জানার জন্যই এটি সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটি পরীক্ষা মাঝে মাঝেই করবে। যদি এটি সহনশীল হয়ে যায়, তাহলে আমাদের 6 মাস পরে বা 1 বছর পরে কোন কীটনাশকটি ব্যবহারই হবে, সেটা আগে থেকেই যেন আমাদের পাইপলাইনে কীটনাশকটি প্রস্তুত থাকে। এই বিষয়টি আগে থেকেই আমাদের প্ল্যানিং এ থাকা প্রয়োজন। জি মন্ত্রী মহোদয়, এই উত্তর আপনার কাছেও দিব আমরা। কিটের মধ্যে তো অনেক কিছুই পড়ে, এখন টার্গেট করে আমরা কেবল মশাকেই টার্গেট করছি, এই জন্য আমি মশা মারার ওষুধ শব্দটি ব্যবহার করছি। কিটের মধ্যে সবই পড়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয়, আপনার জন্য যে প্রশ্ন ছিল মান নিয়ে, স্প্রে হচ্ছে মশা মরছে না, এরকম রিপোর্ট আমরা দেখছি, বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে। জি হ্যাঁ, এই বছর আপনি চট্টগ্রাম সম্বন্ধে এই রিপোর্টটার কথা উত্থাপন করেছেন। তো ইনসেকটিসাইড আসলে কবিরুল বাশার সাহেব যেটা বলছেন এটাই সাইন্টিফিক, যে তারা তাদের বডিতে তাদের রেসিস্ট্যান্স হয়ে যায়, তখন ওই ওষুধটা ওই ইনসেকটিসাইডটা কাজ করে, ওই কীটনাশক কাজ করে না। এটা আমি যে আমার কাছে যে তথ্য আছে, যেমন ফ্লোরিডা, টেক্সাস, তারা সেখানের মধ্যে নিয়মিত এগুলি স্টাডি করার জন্য ল্যাবরেটরি স্থাপন করেছে। এখন এই বছর, আগামী বছর, আপকামিং ইয়ারে কি কি ধরনের তাদের ইনসেকটিসাইড আছে কিনা, অথবা এটাকে পেশ করতে পারবে কিনা, তারাও চ্যালেঞ্জ পেশ। আমাদের কি এরকম ল্যাব স্থাপন করা হয়েছে কিনা? আমি ল্যাব স্থাপন তো আসলে আমাদের অনেক কিছুই নাই। আমি তো এখন নাসাদ সৃষ্টি করতে পারিনি। না, আপনি যেহেতু বিদেশের এক্সাম্পল দিচ্ছেন, আমাদের শুনতে ভালো লাগছে। তো এগুলো হবে কি একটা ঊর্ধ্বমুখী আশা তৈরি হবে, যখন না হবে তখন নিম্নমুখী প্রত্যাশা, আমাদের হতাশা তৈরি হবে। আপনি এটা আনমিউট করে কথা বলতে হবে। জি, আনমিউট করতে হবে। এখন শোনা যায়? এখন প্লিজ ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন। আমরা মঙ্গল গ্রহে যেতে পারিনি, অতএব আমেরিকা যে আগে করেছে আমরা তাৎক্ষণিকভাবে। না না তাজুল ভাই, কীটনাশকের একটা ল্যাব কোনো নাসায় যাওয়ার ব্যাপার না। বাংলাদেশ মধ্যমায়ের দেশ, আমাদের কত লক্ষ কোটি টাকার বাজেট হয়, ল্যাব কোনো নাসা সায়েন্স না। ইটস নট রকেট সায়েন্স, এটা রকেট সায়েন্স না। যখন যেটা একটু যদি বলেন, এটা রকেট সায়েন্স না। না, আমি শুনলাম তো আপনার রকেট সায়েন্স কথা শুনছি, যে নাসা না, এটা নাসা না। আপনারা দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি আপনাদের দুজনের কথাও শুনছি। জি, আমি আপনাকে বলি, এটা রকেট সায়েন্স না, আই নো মাস মোর বেটার। কিন্তু এখন আমাদের তো অনেক কিছুই নাই, আমাদের অনেক কিছু। সেটা আপনার পরিকল্পনার মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। সেটা কবে নাগাদ হবে যদি বললে ভালো হয়। আপনার খুশি হওয়ার মতো একটা তথ্য দিয়ে, আমাদের ব্যর্থতার কথা শুনলে তো আপনি খুশি হবেন, অথবা আমাদের যদি কোনো ড্রব্যাক আইডেন্টিফাই করতে পারবেন, তাইলে আপনি কবিরুল বাশারকে থ্যাংক ইউ দিবেন। কারণ উনি যখন নাকি বলছে যে আমরা মাঠে ময়দানে কাজ করছি, এটা আপনাকে সন্তুষ্ট করে নাই। হাউবার আমি বলি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে যে ইনসেকটিসাইডটা তাদের কালেকশন করা হয়েছিল, তো সেটা সম্বন্ধে আমি ইতিমধ্যে আমি জানতাম, এবং তথ্য আমার কাছে আসছে, এবং যার জন্য আমি বলেছি আগে যে প্রশাসক ছিল, যে এটা জাস্টিফাই করে যেন তাদের বিল পেমেন্ট করা হয়, এবং অল্টারনেটিভ একটা ইনসেকটিসাইড কালেকশন করার জন্য, যেটা বাংলাদেশে
আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রির অধীনে একটা এন্টিটি আছে চট্টগ্রামে, সেখান থেকে কালেকশন করা যাবে, যেটা নাকি আমাদের আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কালেকশন করে, ওইটা আমি বলে দিয়েছি। তো এই সমস্যা কিছু কিছু আমাদের দেশের তো আসলে অনেক কিছু অনেক দেশের মতন না, আবার কিছু কিছু ব্যাপারে আমরা অন্যদের থেকে একদম পিছিয়ে আছি এমনও না। তো এই সমস্যাটা আছে, এটা চট্টগ্রামে ঢাকাতেও ছিল গত বছর, জি। কিন্তু 2019 সালে, এবং সেটাকে আমরা টেস্টিফাই করে ফাইনালি আমরা কিছু কিছু ইনসেকটিসাইডকে আইডেন্টিফাই করেছি এবং প্রাইডে এনেছি, এবং তাৎক্ষণিকভাবে এটাকে মিক্সিং করার যে প্রসিডিউরগুলা সেগুলোকেও আবার সেখানের মধ্যেও প্রবলেম ছিল, সেগুলোকে করা হয়েছে। আমি তো রিটেল ইস্যু নিয়ে কথা বলতে যাই তাহলে থাউজেন্ড অফ নাম্বারস ইন্টারাকশন আই হ্যাভ টু ডু। তো এটা অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে মন্ত্রী মহোদয়, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমাদের ফেসবুকে 2 জন প্রশ্ন করেছেন যে প্রতি বছর এটা হচ্ছে, মেয়ররা কমিটমেন্ট করছেন কিন্তু জলাবদ্ধতার সমাধান আসলে হচ্ছে না। এই চট্টগ্রাম নিয়ে এই প্রশ্নটি এসছে, কি করবার আছে? না, এখন ঢাকা তো জলবদ্ধতা ছিল, এখনো একেবারে শেষ হয়ে গেছে এমন আমি বলবো না, বাট আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সিটি কর্পোরেশনের খালগুলো হস্তান্তর করার পরে আমার মেয়রদ্বয় তারা বেশ আন্তরিকভাবে কাজ করেছেন, তারা ইভিকশন করেছেন অনেক এনফোর্সমেন্টকে। তো সেই সমস্ত কারণে এখানে যেমন একটা অবস্থার পরিবর্তন আসছে। ঢাকাতে আমাদের, চট্টগ্রাম আমাদের কিছু চলমান প্রকল্প আছে, আমি কিছুদিন আগে সে সমস্ত প্রকল্পগুলা আমি ভিজিট করেছি এবং সেটা রিভিউ করেছি, এবং সেখানে ডিজাইন নিয়ে আমার কিছু কনফিউশন আছে, যার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে একটা প্রকল্প আছে প্রায় 800-1700 কোটি টাকার, সেটা আমি সচিবকে তখন তাৎক্ষণিকভাবে সার্কিট হাউসে মিটিং বলেছিলাম যে আপনারা এটা আপাতত স্থগিত রাখেন এবং আমরা রিভিউ করি। ওই দিন একটা মিটিং করেছি, সেখানে তারা আমাকে ডিজাইনগুলো পার্শিয়াল দেখাইছে। তো আমি বললাম যে ইউ মাস্ট হ্যাভ টু ব্রিং হোল স্টেক ডিজাইন so that I can give my impression. আমি তো not an architect, I am not a engineer, but I am not that much ignorant যে না, কিন্তু আপনি তো পলিসি মেকার, আপনি সবগুলো নিয়ে সমন্বয় করবেন, আপনি তো পলিসি মেকার। জি, ডক্টর কবিরুল, আপনি যদি বলেন যে আপনি বলেছিলেন যে মাটি সঙ্গে থাকলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে না ডেঙ্গু, যে ঢাকা শহরে একটা বড় প্রকল্প হচ্ছে মেট্রো রেল, সেখান থেকে কেমন পানি জমছে কিংবা সেরকম কোনো স্টাডি আপনাদের আছে কিনা? এটা আমি ধন্যবাদ জানাই আপনার কবির বাশার সাহেবকে, যে উনি কিন্তু একটা ইট ইজ সায়েন্টিফিক ইস্যু হিয়ার ফ্ল, যে এটা হলো যে মাটি যেখানে আছে, কিন্তু মাটি ছাড়াও যেখানে ধরুন 10তলা বিল্ডিং আছে অথবা বেসমেন্ট আছে, সেখানে পানি জমে, কিংবা উন্নয়ন প্রকল্প, যে মেট্রো রেলের কথা বললাম, একটা বড় প্রকল্প তৈরি হয়েছে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেখানে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো আমরা বেশ কিছু কনসাস পিপল যারা নাকি হাইলি এডুকেটেড, তাদের সেখানেও দেখা গেছে যে এরকম প্রচুর এডিস মশার প্রজনন দেখা গেছে, এবং সেখানে একবার নিধন করে দিয়ে আসার পরও আবার 15 দিন পরে গিয়ে দেখা গেছে যে তারা তাদের আরেকটা কথা বলা হচ্ছে যে বর্ষাকালে আর খোরাখুরি হবে না, আমাদের মাননীয় মেয়ররা বলেছিলেন, কিন্তু বর্ষাকালে খোরাখুরি কিন্তু বন্ধ হচ্ছে না, খোরাখুরি চলছে। এই সমন্বয়হীনতা কিভাবে করা যায়? আমার মনে হয় অতীতের তুলনায় এটা 80% কমে গেছে। এটা আমাদের ঢাকা শহরে তো সমস্যা আছে, আমরা ঢাকা শহরটা ওর জন্য পরিকল্পনা তৈরি করি নাই। আমাদের ইউটিলিটিক্যাল সার্ভিসগুলো আমরা ডাক্টিং এর মাধ্যমে করি নাই, যে যখন যেটা পারছে সেটা করছে, যে যেখানে পাইপ বসান ধরে পাইপ বসাইছে, যেখানে কেবল বসান ধরে কেবল বসেছে, এবং এগুলোর সত্যিকার অর্থে কোনো ভালো ম্যাপ এবং এই সমস্ত কিছুই আমাদের কাছে নাই। এই সমস্ত সমস্যাগুলোর মাঝে আপনি আউটরাইট আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আরেকটা যদি বলে যে মেয়র এবং কাউন্সিলরদের কাজের সমন্বয়হীনতা নিয়ে 2টা রিপোর্ট আসছে, এই ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে সমস্ত কাজ, এই রিপোর্টগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে। এখানে পরিবারের ভিতরে ধরেন মা বাবা, সন্তান, বাবা এবং ছেলে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোথায় কোথায় সমন্বয় থাকে না, কিন্তু এর অর্থ তো একেবারে এত খারাপ অবস্থা। আমি বাট বোধ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে ফ্যান্টাস্টিক রিলেশন আমি দেখেছি, এবং মেয়রের নেতৃত্বে তারা সবাই কাজ করছেন এবং সবাই আমার কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং মেয়ররা তাদেরকে সত্যিকার অর্থে ওন করছেন, এবং তারাও মেয়রের যে সমস্ত ডিমান্ড আছে সেগুলোকে ফুলফিল করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর কবিরুল, আপনি যদি বলেন আপনার পরামর্শ কি একজন বিশেষজ্ঞ হিসেবে, আরো কি করতে হবে আমাদের আসলে? একটি পরামর্শ আমি মন্ত্রী মহোদয়কে জানাতে চাই। মন্ত্রী মহোদয়, যদি আমরা ডোর টু ডোর ঢাকা শহরের ধরুন উত্তর সিটি কর্পোরেশনে যদি 2 লাখ বাসা থাকে, 2 লাখ বাসাতে আমরা যদি একটা বাসাতে একজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিই, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার, তারা প্রতি সপ্তাহে একদিন প্রতিটা বাড়ি ভিজিট করবে, এবং এই ভিজিট করে এডিস মশার জন্মানোর স্থান যদি পায় সেটি ফেলে দিবে, এবং ওই বাড়িকে তারা অ্যাওয়ার করে আসবে।
এদিকে ডোর টু ডোর আমরা যদি নক করতে পারি, এভাবে পরিকল্পনা যদি আমরা 5 বছর বাস্তবায়ন করতে পারি, তখনই নগরবাসী সম্পৃক্ত হবে। আসলে বাঙালি খুব সহজেই সম্পৃক্ত হয় না যে কোনো কাজে, তাদেরকে বারবার মানে ধাক্কিয়ে সম্পৃক্ত করতে হয়। একটি প্রজেক্ট যদি আমরা নিতে পারি, 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা, ঢাকা শহরে যতগুলো হোল্ডিংস আছে প্রতিটি হোল্ডিংসে একটা স্বাস্থ্যকর্মীর জন্য 1000 হোল্ডিংস। একটা বাসাতে এক সপ্তাহে একদিন ওই স্বাস্থ্যকর্মী যাবে, দরজায় নক করবে, নক করে বলবে আমি আপনার বন্ধু, আমি আপনার শত্রু না, আমি সরকারের পক্ষ থেকে আসছি, আপনার বাসায় এডিস মশা দেখতে আসছি, এবং এডিস মশা থাকলে সে ফেলে দিবে। এরকম 3 বার যদি এডিস মশা পাওয়া যায়, 3 বারের মাথায় তাকে জরিমানা করতে হবে, এবং তাকে আগে থেকেই জানানো হবে যে আপনার বাসায় যদি 3 বারের মাথায় এডিস মশা পাওয়া যায়, তো তাহলে কত আপনাকে স্বাস্থ্যকর্মী জরিমানা লাগে করা আপনি কি হিসাব করেছেন? এই কাজটাকে কত স্বাস্থ্যকর্মী লাগবে? ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে, 3 কোটি মানুষ, না, কতগুলো এখানে স্বাস্থ্যকর্মী কোটি যাবে? মানুষের জন্য একজন না, আপনি হোল্ডিং ধরে করতে হবে। ধরেন জি। উত্তর সিটি কর্পোরেশনে 2 লাখ হোল্ডিংস আছে, বাসা আছে, বাড়ি আছে। জি, 2 অনেক লাখ ধন্যবাদ। একজন একটা দর্শক বাসায় ফোনে একজন- আছেন, তার ফোনটি নিয়ে আমরা শেষ মিনিটে গড়াবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি রাজশাহী শহর থেকে বলছি। খুব আমি দ্রুত বলে ফেলুন মুক্তিযোদ্ধা, প্রশ্ন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ শামসুল হক। জি, হ্যাঁ হক ভাই বলেন, সত্য কথাটা কি বলেন, বলে ফেলেন। আমি একটা কথা, আমি আগে একটু ব্যক্তিগত সত্য কথাটা, যে এই যে কমিউল বাছার উনি যে বললেন যে কথাটা, সেটার বোধহয় আমি একমত যে হয়তো মাননীয় মন্ত্রী মহোদয় দিচ্ছেন, মেয়র মহোদয় দিচ্ছেন, কিন্তু কাউন্সিলররা ঠিকমতো পরিচালনা করছে কিনা সেটা তো আমরা ঠিকভাবে পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়। মনে হচ্ছে মন্ত্রী মহোদয় দিচ্ছেন, মেয়ররাও দিচ্ছেন, কিন্তু কাউন্সিলর এসে নাকি এনে একটা পিলফারেজ হচ্ছে, পাচ্ছে না। ওনার বক্তব্য যদি বোঝার চেষ্টা করি আমরা। এটা হলো যে একটা পারসেপশন, এটা একটা পারসেপশন। এখন আমরা দেখি যে আমাদের স্টাডি আছে, প্রতিদিনের স্টাডি রিপোর্ট আছে, কাউন্সিলরদের ডুইং ভেরি ফ্যান্টাস্টিক জব। আমি যদি একটা লোক ভালো কাজ করে তাকে যদি অ্যাপ্রিসিয়েট না করে, সেটি ডিমোরালাইজ হবে। আর এখানে কবিল বাশার সাহেব যেটা বলছেন অ্যাকচুয়ালি যাচ্ছে, কিন্তু আপনি 2 কোটি মানুষের যদি যদি হয়, তাহলে আপনি 2 কোটি মানুষের মধ্যে 5 জনের যদি পরিবার হয়, তাহলে কত সংখ্যা পরিবার, কটা পরিবার ধরে, এটা স্যার পরিবার ধরে হবে না স্যার। আমি বলি শুনুন। তো এখন বিষয়টা হলো যে আসলে দেখা গেছে যে আমি যদি বলি আপনাদের ইউনিভার্সিটির একজন টিচার, ওনার ওখানে গিয়ে দেখা গেছে যে লক্ষ লক্ষ এডিস মশার প্রজনন হচ্ছে। এরপরে সেখানে যখন নাকি তাদেরকে সতর্ক করে মশা নিধন করে দিয়ে আসলো, এর 15 দিন পরে যাইয়ে আবার দেখে যে সেখানে এর চেয়ে 3 গুণ আছে। তো এই সমস্ত আনপ্রেডিক্টেবল সিচুয়েশনগুলো তো সিটি কর্পোরেশনকে ফেস করতে হচ্ছে। তারা আমাকে রিপোর্ট করেছে, দে ডিড নট হ্যাভ দ্য অল্টারনেটিভ আদার দেন টু গো ফাইন। কিন্তু ফাইন তো সলিউশন না, আমার তো এডিস মশা জন্ম দিচ্ছে না। এখন ঘটনাটা হলো যে আসলে হ্যাঁ, এখানে অনেক রকম ভিন্ন মাত্রা আপনি দেখবেন, অনেক রকম আনপ্রেডিক্টেবিলিটি দেখবেন, কিন্তু এরপরও আমাদের এই কাজটা করতে হবে, করছে। আমি এই কথাটা বলতে আমার কাছে সত্যি ঘটনা যদি বলি, তাহলে বলতেই হবে যে এরকম সিরিয়াস ইফোর্টের কারণে এই জন্য আউটব্রেক হয় নাই। ইউএসএ দেখা গেছে যে 2020 সালে 2013 সালে আউটব্রেক হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, সব এভরিহোয়ার হয়েছে। আমাদের এখানে কেন হয় নাই? এখন পর্যন্ত যে মাত্রায় গিয়েছে, এই মাত্রাটা আমাদের কাছে যদিও দুঃখজনক এবং খুব বেদনাদায়ক, কিছু মৃত্যু আমাকে ব্যথিত করেছে, কিন্তু আমাদের ওরা কাজ করছে, কিন্তু কাজ করেও হয়তো পুরোটা সামাল দিতে পারছে না। মানুষ 2019 সালে হয়তো তারা সিভিয়ারিটি দেখে কিছুটা সতর্ক ছিল, এবার আবার তাদের মধ্যে একটা রিল্যাক্সনেস এসে গেছে। তো সে সমস্তগুলার পরও আমি মনে করি যে আমরা চেষ্টা করা হচ্ছে, এটা একটু কিছুটা উঠতেছে, কিছুটা নামতেছে। যে 257 আজকে বললেন, জি, আমাদের এইটা 200 এর ঘরের ভিতরে এখন পর্যন্ত আমরা রাখতে সক্ষম অনেক হচ্ছি। ধন্যবাদ। একদম শেষ মিনিট, ডক্টর কবিরুল যদি বলেন, এমনি করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি, এর মধ্যে আবার ডেঙ্গু, কতটা বিপদের মধ্যে আছি বলে আপনাদের মনে হচ্ছে আসলে? আগস্ট মাসটা এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গুর যে সিচুয়েশনটা চলছে এরকমই চলবে, কারণ এটা একটা স্ট্যাটিক কন্ডিশনে এখন আছে। আগস্ট সেপ্টেম্বরের আগে খুব বেশি কমে আসবে এটি আমাদের ডাটা বলছে না। তবে যে কার্যক্রমগুলো চলমান আছে, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার এবং জনগণ সবাই যদি মিলে একসাথে আমরা এডিস মশার, বিশেষ করে প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা যদি আমরা কন্টিনিউ করি এবং আরেকটু বেগবান করি, তাহলে হয়তো রোগীর সংখ্যা আর বাড়বে না। কিন্তু এই মাসটা পর্যন্ত, আগামী মাস পর্যন্ত আমাদের ডেঙ্গু সিচুয়েশনটা থাকবে এবং সকলকে এই বিষয়টাতে সতর্ক হতে হবে, সম্পৃক্ত হতে হবে।
যে আর নাগরিকদের জন্য কি করতে হবে, যেমন মশা টাঙানো, নাগরিকদের জন্য পরিষ্কার যেটি থাকা, এগুলা হচ্ছে যে, এগুলা জি। আমাদের প্রতি সপ্তাহে যদি আমরা একদিন আমরা একটু নিশ্চিত করতে পারি যে আমার বাড়িতে এমন কোথাও জায়গায় যেন কোনো পানি জমে না থাকে, সেই পানি জমা স্থানটাকে আমি পরিষ্কার করব, পানিটাকে আমি ফেলে দিব। যদি পানির পাত্রটা এমন হয় যে আমি ফেলে দিতে পারছি না, তাহলে সেখানে সামান্য একটু কেরোসিন অথবা ব্লিচিং পাউডার যদি আমরা দিয়ে দেই, তাহলেই কিন্তু সেই জায়গাটিতে আর মশা অনেক হবে ধন্যবাদ না। মন্ত্রী মহোদয়, আপনাকে দিয়ে শেষ করব, শেষ 30 সেকেন্ড জনগণের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে যদি এটা বলেন, নাগরিকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এই শেষ কথাটা কবির বাশার সাহেব যথার্থ বলেছেন। আপনি যদি কিউরিং এর জন্য পানি জমা রাখেন, কিছু কিছু জায়গা আছে যে আপনি সরাতে পারবেন না পানি, বেসমেন্টে পানি জমা আছে, সেটাতে আমি তাৎক্ষণিক সরাতে গেলে অসুবিধা হবে, তাহলে কিছু কেরোসিন দিয়ে দেন অথবা আপনি লাবরিসাইড দিয়ে দেন। তো এটা যদি না করেন তাইলে আমার মনে হয় এটা একটা অপরাধ, এবং এই অপরাধের জন্য অবশ্যই ব্যবস্থা করা হবে। আর আপনার আমাদের সিটি কর্পোরেশনের শিরোনি অভিযান নামে অভিযান চলছে, এটা একেবারে যখন নাকি আরম্ভ হয়েছে তখন থেকে আমরা করছি। তো আমার মনে হয় এটা যখন নাকি আমাদের একদম কয়েকশো ছিল গোটা মাসে, তখনই আমরা কিন্তু এই কাজটা আরম্ভ করেছি। জি। তো আমি আশা করি ইনশাল্লাহ আমরা সেপ্টেম্বর পর্যন্তই হলো যে এটা টাইম লাইন, এই পিরিয়ডটাই হলো যে একটা পিক টাইম। তো এই সময়ের ভিতরে আমরা আগস্ট মাস তো আমাদের প্রায় অর্ধেক চলে গেছে। তো তারপরও যেটা নাকি সারা পৃথিবীর অথবা আমাদের যে সমস্ত জায়গায় আউটব্রেক হয়েছে, জি। এশিয়ার মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু আউটব্রেক হয়েছে। তো আমরা কিন্তু এখনো ওইটার থেকে বেশি অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই করোনা ভ্যাকসিনের টিকা নিন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.